ভাবি, এই বুড়ো লোকের সাথে আমি আর সংসার করব না। বাসর রাতে নিজের প্রিয় ননদের কাছ থেকে এমন কথা আশা করেনি তিশা। একটু থেমে নওরিন আবারও বলে ওঠে, কাল তো বৌভাত, এসে আমাকে সাথে করে নিয়ে যাবা। আমি থাকবো না এই বুড়ো লোকের সাথে। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে পেছনে ফিরে তাকায় নওরিন। পেছনে তার বর দাঁড়িয়ে আছে, জিহবায় কামড় দেয়। ইস, সব শুনে ফেললো না তো? আজই পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে নওরিন আর ইশরাক ইমতিয়াজ। দেখতে গিয়েই আচমকা বিয়ে যাকে বলে। বিয়ের কয়েক মুহূর্ত আগেও নওরিন জানতো না একটু পর তার বিয়ে হবে। কিন্তু ভাগ্যের স্রোত কখন কাকে কোথায় ভাসিয়ে নিয়ে যায় তা কেবল সময়ই বলতে পারে। নওরিনের বিয়ের ঘটনাটি ছিল বেশ মজার। নওরিন বেশ ক্লান্ত হয়ে ঘেমে নেমে একাকার হয়ে কলেজ থেকে ফিরে ডোরবেল বাজাচ্ছে, কিন্তু কেউই খুলছে না। বেশ কয়েকবার বেল বাজানোর পর ছোট ভাবি এসে দরজাটা খুলে দেয়। নওরিন বেশ বিরক্ত হয়েই ভাবিকে বলে ওঠে, ভাবি, এত সময় লাগে দরজা খুলতে? ছোট ভাবি ইশারায় নওরিনকে থামিয়ে দেয়। নওরিন ভেতরে উকি দিয়ে দেখে ড্রয়িং রুমের সোফায় অনেক লোকজন বসা। নওরিন বেশ অবাক হয়, কেউই তার চেনা নয়। ছোট ভাবি নওরিনের মাথায় একটা ওড়না দিয়ে ঘোমটার মতো করে দেয়। এবারও নওরিন বেশ বিরক্ত হয়। একে তো তার গরম লাগছে, তার উপরে ছোট ভাবি হেজাবের ওপরে ওড়না পরিয়ে দিয়েছে। নওরিন রাগে গজগজ করছে, কিন্তু কিছুই বলছে না। ছোট ভাবি নওরিনকে টেনে ভেতরে নিয়ে যায়। লোকজনের সামনে দিয়ে যাওয়ার সময় নওরিনকে ইশারায় সালাম দিতে বলে। নওরিনও সালাম দিয়ে ভেতরে চলে যায়। ঘরে গিয়ে নওরিন ভাবিকে প্রশ্ন করতে থাকে, এরা কারা? কোথা থেকে এসেছে? কেন এসেছে? তোমার জন্য এসেছে ননদিনী। যাও, গোসল করে নাও, আজ যে তুমি রাজরানী হবা। নওরিন ভুরু কুঁচকে প্রশ্ন করে ওঠে, মানে কি? ছোট ভাবি আর কিছু না বলেই জোর করে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ওয়াশরুম থেকে বের হতেই নওরিনের মা এসে নওরিনের হাতে একটা লাল শাড়ি ধরিয়ে দেয়। নওরিন বেশ অবাক হয়ে তাকায় মায়ের দিকে। এটা কি আম্মু, দেখছিস না শাড়ি? এটা কি করব? পরবি। এটা তোর বিয়ের শাড়ি। বাহিরে পাত্রপক্ষ অনেকক্ষণ ধরে বসে আছে, শাড়িটা পরে রেডি হয়ে নে। ছোট ভাবি আর প্রিয়া আছে, ওরা তোকে হেল্প করবে। নওরিন যেন আকাশ থেকে পড়ে। কি বলো আম্মু? আমি বিয়ে করব না। আর এভাবে বিয়ে হয় নাকি? চিনি না জানি না একটা লোককে বিয়ে করব কিভাবে? আমি বিয়ে করব না। নওরিনের মা একটা ধমক দেয়। নওরিন, আমার কসম লাগে, বাহিরে পাত্রপক্ষ বসে আছে, কোনো সিন ক্রিয়েট করবি না। আর তোর বাবাও তাদের কথা দিয়ে দিয়েছে, বিয়েটা হবে, তুই চাইলেও হবে, না চাইলেও হবে। জোর করবা নাকি? আমি কি পড়াশোনা করব না? আমি তো সবে। এভাবে আমার জীবনটা শেষ করে দিও না। আস্তে কথা বল। ছেলে পক্ষকে কথা দেওয়া হয়ে গেছে, আর তারা বলেছে তোকে পড়তে দেবে, অসুবিধা হবে না। আম্মু প্লিজ, এভাবে বিয়ে হয় না। যার সাথে ঘর করব তাকেই তো নিজের চোখে দেখলাম না, এভাবে বিয়ে হয়? আর আমার অতীত সে কি মানবে? মা নওরিনকে থামিয়ে দেয়। তোর অতীতে যা ঘটনা তুই ঘটিয়ে রেখেছিস, তাতে তো তোর যে আদৌ বিয়ে দিতে পারবো, এটাই তোর বাবা আর আমার কল্পনার বাহিরে ছিল। সব জেনে শুনে যে রাজকুমার নিজের পায়ে হেঁটে তোকে বিয়ে করতে এসেছে, এটাই অনেক। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে রিনি। নওরিন ভুরু কুঁচকে তাকায় মায়ের দিকে। ছেলে সব জেনে শুনে আমাকে বিয়ে করতে চেয়েছে? নওরিনের মা কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে আসে। প্রিয়া আর তিশা নওরিনকে জানায় ছেলে সব জেনেই তাকে বিয়ে করতে চায়। ওনারা নিজে থেকেই এসেছেন, ছেলের দাদুর নাকি তোকে ভারী পছন্দ। নওরিন ভুরু কুঁচকে প্রশ্ন করে, কে জানিয়েছে? তোমরা? তারা মাথা নাড়ায়, না, আমাদের কিছুই বলতে হয়নি। নওরিন মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এবার আর নওরিন কোনো বাধা দেয় না। অবশেষে বিয়ে হয়ে যায় নওরিনের। কবুল বলার আগ পর্যন্ত সে নিজের বরের মুখও দেখেনি। পরে বর বউকে একসাথে বসানোর সময় অবশ্য একবার ইশরাকের দিকে নওরিনের তাকানো হয়েছিল, তখন চোখাচোখি হয়েছিল। রাত 11টা নাগাদ নতুন বউকে এই বাড়িতে আনা হয়। নওরিন বাড়ির দরজায় দাঁড়িয়েই উপলব্ধি করে সে আসলেই হয়তো কোনো রূপকথার রাজকুমারকে বিয়ে করেছে। কারণ এটা তো কোনো বাড়ি নয়,
সদ্য একটা রাজপ্রাসাদ। এরশাদ পেশায় একজন ইংরেজি প্রভাষক। পারিবারিকভাবে তার বাপ চাচারা ব্যবসায়ী হলেও এরশাকে তাতে বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই বললেই চলে। তবে নওরিন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া ছাত্রী, তাদের মাঝে বয়সের বেশ ফারাক রয়েছে। তাতে কি? বাসর ঘরে বেশ অনেকক্ষণ যাবৎ বসে আছে নওরিন তার বরের অপেক্ষায়। ঘড়ির কাঁটা 3টা ছুঁই ছুঁই। মাঝে কয়েকবার চোখ লেগে গিয়েছিল, তবুও বহু কষ্টে নিজেকে সামলে রেখেছে। ঘুমিয়ে পড়লে চলবে না। বর আসবে, বরকে সালাম করবে, তাকে অনেক কিছু বলার আছে, সত্য মিথ্যা অনেক কিছু জানানোর আছে, এছাড়া আরো কত কিছু। এইসব ভাবতে ভাবতেই নওরিনের চোখ মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। অনেক সময় পেরিয়ে গেল, ইশরাকের কোনো খবর নেই। নওরিন বেশ রেগে যায়। আজকে তো বাসর রাত। নওরিন রাগে গজগজ করতে করতে ছোট ভাবিকে কল দেয়। দুইবার কল বাজার পরপরই সে রিসিভ করে নেয়। কি রে নিনি, আজ না তোর বাসর, বরকে আদর করা ছেড়ে আমায় কেন ফোন করেছিস? নিজে না হয় ঘুমাবি না, তাই বলে কি আমাকেও ঘুমাতে দিবি না? কথাগুলো বলে তিনি দাঁত খিলখিল করে হেসে ওঠেন। নওরিন রাগে গজগজ করতে করতে ভাবিকে বলে ওঠে, ভাবি, তোমাদের জামাইকে আমার একদমই পছন্দ হয়নি। কাল তো আমার বউ ভাত, তোমরা সবাই আসবা, এসে আমাকেও সাথে করে নিয়ে যাবা। আমি থাকবো না এই বুড়ো লোকের সাথে। পেছনে তার সদ্য বিয়ে করা বর দাঁড়িয়ে, তা নওরিন খেয়াল করেনি। ঈর্ষা কিছুক্ষণ নওরিনের দিকে তাকায়। নওরিন ভয় পেয়েছে। নওরিন গুটিসুটি পায়ে এগিয়ে যায়। তারপর ভাবিদের শেখানো মতে সালাম করতে যায় ঈর্ষাককে। ঈর্ষা খপ করেই হাতটা ধরে ফেলে নওরিনকে। নওরিন একটু লজ্জা পায়। সিনেমার রোমান্টিক সিনগুলো মনে হয় এখন তার জীবনে ফুটে উঠতে চলেছে। কিন্তু নওরিনকে অবাক করে দিয়ে ঈর্ষাক তাকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। নওরিন 2 ধাপ পিছিয়ে যায়। হঠাৎ অনাকাঙ্ক্ষিত ধাক্কায় তাল সামলাতে পারেনি সে। আমাকে সালাম করার কোনো প্রয়োজন নেই, এটা নিয়ম, দরকার নেই। নওরিন একটু অবাক হয়, হয়তো তখনকার ফোনে বলা কথাগুলো শুনে রাগ করেছে লোকটা। নওরিন ছোট্ট করে সরি বলে, আসলে আমি ওভাবে বলতে চাইনি। ঈর্ষাক ধমক দেয়, পায়ে হাত দিয়ে সালাম করতে নেই, জানো না সেটা? সরি। ঈর্ষাক আর কিছুই বলে না, দমদম করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। নওরিন পূর্বের স্থানে একইভাবে দাঁড়ানো। ঈর্ষাকে এভাবে দেখে সে একটু লজ্জা পায়। লজ্জায় মাথা নিচু করে নেয়। ঈর্ষাকের অবশ্য সেই দিকে কোনো খেয়ালই নেই। সে নিজের মতো একটা টি শার্ট পরে বিছানা থেকে বালিশ আর বেড কভার হাতে নিয়ে হাঁটা ধরে। নওরিন পেছন থেকেই বলে ওঠে, কোথায় যাচ্ছেন? আজ তো আমাদের। এরশাদ পেছনে ফিরে তাকায়। নওরিন দমে যায়। তা জেনে আপনার কাজ নেই? এমন সংসেজে বসে থাকার কোনো দরকার নেই। জামা কাপড় ছেড়ে ঘুমিয়ে পড়ুন। নওরিন মাথা নিচু করে নেয়। ঈর্ষাকের প্রত্যেকটা কথা যেন তার বুকে গিয়ে আঘাত করেছে। আজই তো তাদের বিয়ে হয়েছে, এ কেমন পুরুষ! নওরিন রেগে যায়। কি বললেন? সংসেজেছি মানে? আমি হয়তো কোনো বিয়ের কনে, যে বিয়েতে চোখে মুখে এক ফোঁটাও মেকআপ লাগাই নাই। কোন দিক দিয়ে আমাকে সম্মনে হচ্ছে আপনার? বিয়ে করেছেন আমাকে, সম্মানও করতে হবে আমাকে। ঈর্ষাকের মুখে বিরক্তির ছাপ। দেখুন, নওরিন আবারও বলে ওঠে, আপনি ভালো করে দেখুন আমাকে, কোন অ্যাঙ্গেলে আমাকে সম্মনে হচ্ছে। এই শাড়িটাও তো আপনারাই দিয়েছেন, এটা পরে কি আমাকে সম্মনে হচ্ছে? যদি মনে হয়ে থাকে দেন, এটা আপনাদের চয়েজের সমস্যা, আমার নয়। ঈর্ষাক পা থেকে মাথা পর্যন্ত দেখে নওরিনকে। চোখে মুখে তার বিরক্তির ছাপ। প্লিজ, আমার ভীষণ ঘুম লাগছে, আপনার সাথে একদম কথা বলতে আমার ইচ্ছে করছে না। নওরিন একটু দমে যায়। ঈর্ষাক চলে যেতে যেতে নওরিনকে বলে ওঠে, কাল আপনার পরিবার চাইলে আপনাকে নিয়ে যেতে পারে। আমি বা আমার পরিবার কারোরই কোনো অসুবিধা নেই। এমনিতেও আমি আপনাকে বাধ্য হয়েই বিয়ে করেছি। দাদুভাই বাধ্য করলো। কেন? সেটা দাদুভাইকে প্রশ্ন করো। ঈর্ষাক আর কিছু বলে না, দমদম করে সেখান থেকে চলে যায়। নওরিনের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি মেঝেতে পড়ে। আর বারবার মাথায় একটা কথাই ঘুরতে থাকে, বাধ্য হয়ে।
সকাল সকাল দরজায় নক করার শব্দে নওরিন লাফিয়ে ওঠে, দ্রুত শাড়ি ঠিক করে নেয়। ভোরের দিকে সে কান্না করতে করতে সোফাতেই ঘুমিয়ে পড়েছিল। নওরিন দরজা খুলে দেয়। ইশরাক রুমে প্রবেশ করে। নওরিনের মুখের দিকে তাকায়। মুখটা শুকিয়ে গিয়েছে। সারাদিন কিছুই খাওয়া হয়নি তার। রাতেও বিয়ের চাপে কিছুই খায়নি। চোখটা ফুলে আছে, বোধহয় কান্না করেছে। কালকে পরনের বিয়ের শাড়িটাও খোলেনি সে। ইশরাক নওরিনকে ছোট্ট করে সরি বলে। নওরিন অবাক হয়ে তাকায় ইশরাকের দিকে। ইশরাক নওরিনকে ওয়াশরুমে দেখিয়ে দেয়, শাওয়ারটা নিয়ে নিন, একটু পর লোকজন আসবে আপনাকে দেখার জন্য। নওরিন লাগেজ খুলতে যায়। ইশরাক বাধা দেয়। আলমারি থেকে একটা প্যাকেট বের করে নওরিনের হাতে ধরিয়ে দেয়। এগুলো পরে নিন। নওরিন মাথা নেড়ে সম্মতি জানায়। ইশরাক বিছানায় গিয়ে গা এলিয়ে দেয়। সারা রাত সে ছাদে বসে কাটিয়েছে। বিছানা দেখে সে বেশ বুঝতে পারে নওরিন রাতে বিছানায় শোয়নি। ইশরাক মনে মনে কিছু একটা ভাবে। তার ভাবনায় চির ধরে নওরিনকে ডাকে সে। শুনছেন? ইশরাক মাথা তুলে তাকায়। কিছু বলবেন? আসলে পানি অনেক ঠান্ডা, আমার কোল্ড অ্যালার্জি আছে। এত সকালে যদি আমি ঠান্ডা পানি দিয়ে গোসল করি তাহলে। নওরিন কথা শেষ করার আগেই ইশরাক ঘর থেকে বেরিয়ে যায়। নওরিন অসহায়ের মতো তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। নওরিন বিছানার এক পাশে গুটিসুটি হয়ে বসে পড়ে। মনে মনে ভাবতে থাকে, আদৌ কি লোকটা তার ব্যাপারে সবকিছু জানে? লোকটা কি সব জেনে তাকে খারাপ ভেবে বসে আছে? আর যদি খারাপই ভাবে তো বিয়ে কেন করলো তাকে? নওরিন বসে বসে এইসবই ভাবছিল। আর এই দিকে ইশরাক কিচেন থেকে এক বালতি গরম পানি নিয়ে বের হওয়ার সময় দেখা হয় তার মা জিনাত শিকদার আর মেজো খালা শিউলি পারভিনের সাথে। জিনাত অবাক চোখে তাকিয়ে আছে ছেলের দিকে, আর শিউলি পারভিন মুখ টিপে টিপে হাসছে। তিনি ইশরাককে প্রশ্ন করেন, গরম পানি কি করবা? গোসলের জন্য আম্মু। বাবা, তুমি তো কখনো গরম পানি দিয়ে গোসল করো না। আম্মু, আমার জন্য না, নওরিনের জন্য। তিনি নাকি বেশ ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, তুমি কি আগে কখনো কিচেনে এসেছো? বাড়িতে তো আরো মানুষ ছিল, তাদেরকে ডাকতে পারতে। আসলে এত সকালে কাউকে ডিস্টার্ব করতে চাইনি। তিনি আর কিছুই বললেন না। ইশরাকও বালতি নিয়ে ঘরের দিকে প্রস্থান করলেন। এদিকে শিউলি পারভিন জিনাত শিকদারের কানে কানে বলতে থাকে, দেখলি আপা, তোর ছেলে তো বিয়ের পরপরই একেবারে বউয়ের গোলাম হয়ে গেছে। তোর ছেলের বউ মনে হয় বাসর রাতে বিড়াল মেরে দিয়েছে। এসব বলে তিনি জোরে জোরে হাসতে শুরু করেন। আর এইদিকে জিনাত শিকদারের অন্তর পড়ছে, ছেলে বোধহয় সত্যি এবার পর হয়ে গেল। শিউলি পারভিন বোনকে আরেকটু খুঁচিয়ে বলে ওঠে, বোধহয় তোর ছেলের সাথে বিয়ের আগেই প্রেম ছিল, না হলে বিয়ে নিয়ে ছেলের এত কিসের পাগলামো। নওরিন গোসল শেষ করে বাইরে এসে অনেকক্ষণ যাবৎ শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নর্মাল শাড়ি হলে হয়তো পরে ফেলতো, তবে এত ভারী শাড়ি ঠিক সামলাতে পারছে না সে। নওরিন বিছানার দিকে তাকায়। ইশরাক শুয়ে শুয়ে ফোন চাপছে। নওরিনের দিকে তার কোনো খেয়ালই নেই। সিনেমা হলে হয়তো বর এতক্ষণ উঠে এসে বউকে শাড়ি পরিয়ে দিত। ইশরাক তখনই বলে ওঠে, এটা সিনেমা নয়। নওরিন বেশ লজ্জা পায়। কথাটা সে হয়তো একটু জোরেই বলে ফেলেছে। একটু পরই দরজায় নক পড়ে। আসবো ভাইয়া? ইশরাক বলে ওঠে, আয়। রুমে প্রবেশ করে ইশরাকের ছোট বোন এশা। নওরিন এশার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এশা মুচকি হেসে নওরিনকে প্রশ্ন করে, কি গো ভাবি, চিনতে পেরেছেন নাকি ভুলে গিয়েছেন? নওরিন ছুটে গিয়ে এশাকে জড়িয়ে ধরে। এশা নওরিনকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজেই বলে ওঠে, বেষ্টু, তোর বর আমার ভাই আর আপন বড় ভাই, আর আপনি আমার আপন ভাবি। সারপ্রাইজ! এশা আর নওরিন স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল। কলেজে ওঠার পর এশা শহর ছেড়ে চলে যায় আর নওরিন কিছু জটিলতার কারণে সেখানকার কলেজেই ভর্তি হয়। 1 বছর পর দুজন বেস্ট ফ্রেন্ডের দেখা হয়েছে। তারা নিজেরা নিজেদের মতোই কথা বলতে ব্যস্ত। আর এইদিকে ইশরাক বিছানায় বসে তাদের কাণ্ড দেখে মুচকি হাসছে। ভাবি, শুনেছি তোমার ছেলের বউকে নাকি ছেলেপুলেরা তুলে নিয়ে গিয়েছিল। ভালো মন্দ কিছু করে ছেড়ে দেয়নি তো আবার?
জেনে শুনে এমন মেয়ের সাথে কেন বিয়ে দিলে ছেলেকে? মেয়ের কি অভাব পড়েছিল দুনিয়াতে? আজ নওরিনের বৌভাত। শিকদার বাড়িতে মোটামুটি ভালোই আয়োজন করা হয়েছে বৌভাতের। যেহেতু হুট করেই দেখতে গিয়ে বিয়ে, তাই খুব বড় না করলেও মোটামুটি কাছের রিলেটিভদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। অতিথিদের মাঝেই কিছু প্রতিবেশীরা নওরিনকে নিয়ে এইসব কথা বলাবলি করছিল, আড়ালে মুখ টিপে হাসছিল। জিনাত শিকদারের কথাগুলো শুনে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। একমাত্র ছেলের বিয়ে নিয়ে কতই না স্বপ্ন ছিল তার, সব ভেঙে চুরমার করে দিল তার শ্বশুর শাশুড়ি। হুট করে ইশাকের কাছে বিয়ের আবদার করে বসল। কোনো না কোনো কালে কারোর কাছে কথা দিয়ে রেখেছিল নাকি, তার ফল ছেলেকে ভোগ করতে হচ্ছে। ছেলেটাও হয়েছে তেমন, দাদু দাদির কথা ফেলতে পারল না। জিনাত ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। ঘরের দরজায় এঁটে বসে কান্না করছে সে। পাশে শিউলি পারভিন বসা। নওরিনের অতীতের পাতাটা বড্ড কালিমা লিপ্ত, এটা মোটামুটি সবারই জানা। নারী দেহে লাগা কলঙ্ক ছাইচাপা আগুনের মতো, যখন তখনই জ্বলে উঠতে পারে। তাকে নেভানো এতটাও সহজ না, তাকে সম্পূর্ণ নেভানোও সম্ভব না। সারা জীবন লোকের কথা শুনতে হবে তাকে। বুবু, সবই তো মনে হয় সবাই জানে। তোর ছেলের বউয়ের শরীরে কলঙ্ক আছে। কি জানি ছেলেগুলো কি করেছিল ওর সাথে। ইস, সি সি সি, আমার ইশাক বাবা যে হীরের টুকরো ছেলে, কোথায় ভেবেছিলাম তার জন্য চাঁদের মতো একটা বউ আনবো। শিউলি পারভিনের কথায় কেঁপে ওঠে জিনাত শিকদার। অভিমানের দৃষ্টিতে তাকায় বোনের দিকে। বোন তো জানে এমন কথায় তার কষ্ট হয়, তাও কেন বলছে? নওরিনকে সে ছোট থেকেই চেনে। ঈশার খুব ভালো বন্ধু হওয়ার সুবাদে নওরিনকে বেশ কাছ থেকে দেখেছে। মেয়েটার মাঝে বড্ড মায়া। দুই ভাইয়ের একমাত্র বোন। মেয়েটা তার আদর ভালোবাসার অভাব হয়নি কখনো। সব দিক দিয়েই বেশ গুণী সে। কিন্তু এ যে কলঙ্ক, নিজের ছেলেকে এমন মেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা সে স্বপ্নেও ভাবতে পারে না। চোখের পানি ছেড়ে দেয়। শিউলি পারভিন মুখ টিপে হাসছে। বোন এমন জাতাকলে পড়েছে দেখে তার বেশ মজা লাগছে। মনে মনে বারবার উপরওয়ালাকে সে শুকরিয়া জানাচ্ছে। জিনাত তার বড় বোন, মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। জমিদার বাড়িতে বিয়ে হয়ে আজ সে রাজরানী, আর সে বোনের বাড়িতে আশ্রিতা হয়ে বেঁচে আছে। বাবা মা নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে বোন জিনাতকে, অথচ শিউলি পারভিনকে নিয়ে তারা কখনো মাথা ঘামায়নি। ছোটবেলা থেকে সব অধিকার থেকে বঞ্চিত সে। বাবা মা তেমন না দেখে শুনেই এক নেশাখোরের সাথে বিয়ে দিয়েছিল তাকে। মারতে মারতে আধমরা করে ফেলতো তাকে। বোন দুলাভাই সেখান থেকে উদ্ধার করে নিজের কাছে এনে রেখেছে। তাতে কি, হাজার হলেও তো সে বোনের কাছে আশ্রিতা। জিনাত শিকদারকে কষ্ট পেতে দেখে এতদিনের গায়ের জ্বালা মিটেছে তার। শিউলি চাই জিনাত আরো বেশি কষ্ট পাক, কষ্ট পেয়ে পেয়ে মরুক। জীবনের সমস্ত না পাওয়ার রাগ ওপরে দিতে ইচ্ছে করছে বোনের ওপর। জিনাত শিকদার নিজেকে কিছুটা সামলে নিয়ে উত্তর দেয়, চাঁদের গায়েও তো কলঙ্ক আছে, যেমন নওরিনের গায়ে আছে। তো শিউলি পারভিন মুখ বাঁকিয়ে উত্তর দেয়, হ্যাঁ আপা, তোর ছেলে সেই কলঙ্কিত চাঁদই ঘরে তুলে এনেছে। বুবু, তোর ছেলের বউ আদৌ কুমারী আছে তো? শুনেছি অনেকজন ছেলেপুলে ছিল, কিছু না করে কি ছেড়ে দেবে? অসহায় দৃষ্টিতে জিনাত শিকদার তাকিয়ে আছে বোনের দিকে। মুখে কোনো কথা নেই। বুবু, এই দিকে আয়, একটা বুদ্ধি দেই তোকে। এতেই বোঝা যাবে সে কুমারী আছে কি না। কাল তো ইশাক বাবা ছাদেই ঘুমিয়েছে, আজ নিশ্চয় বউয়ের কাছে যাবে। বাড়িতেই ছোটখাটো ভাবে বৌভাতের আয়োজন করা হয়েছে। সেখানেই ছোট্ট একটা স্টেজ করা হয়েছে বউ আর বরের জন্য। নওরিন সকাল থেকেই একা একা সেখানেই বসে আছে। ঈর্ষাক একবারের জন্যেও নওরিনের সামনে আসেনি, বসা তো দূরের কথা। নওরিন বইয়ের জন্য রাখা চেয়ারটায় বসে আছে, আর সেটার হাতলে হেলান দিয়ে বসে আছে এশা। জান, তোকে না খুব সুন্দর লাগছে আজকে। জানিস, শাড়িটা ভাইয়া নিজে পছন্দ করে কিনেছিল। একটু অবাক হয়ে তাকায় নওরিন। কি? হুম, সে অনেক আগেই তো কিনেছিল আমার জন্য।
আরে না, একটা দোকানে গিয়ে পছন্দ হয়েছিল, কিনে রেখেছিল নিজের ফিউচার ওয়াইফের জন্য। ও, হুম, কিন্তু শাড়িটা দেখে মনে হচ্ছে তোকে কল্পনা করেই কিনেছিল। নওরিন এবারে একটু লজ্জা পায়। আমি তো কখনো কল্পনাও করিনি তুই আমার ভাবি হবি। নওরিন চুপ হয়ে আসে। শহরে গিয়ে তোকে কত মিস করেছি জানিস বেষ্টু। ঈশা নওরিনকে এটা সেটা বলছে আর নওরিন হু হা করছে। নওরিনের চোখ জোড়া আপাতত তার স্বামীকে খুঁজছে, কিন্তু তার টিকিটাও দেখা যাচ্ছে না। কিরে, শুনছিস কিছু আমার কথা? নওরিন থতমত খেয়ে যায়। সরি। ঈশা একটু রাগ করেই অন্যদিকে তাকায়। নওরিন বলে ওঠে, ইস্যু, তুই জানতিস তোর ভাইয়ের সাথে আমার বিয়ে হবে? কি বলবো তোকে আমি, ভাইয়া তো বিয়ের কথা শুনলেই পাগলা ঘোড়ার মতো ছুটে পালাতো। সেই ভাইয়া হুট করে বিয়ে করে বসলো, তাও আবার তোকে। আমি তো বেশ অবাকই হয়েছি, ভাইয়া এমন হুটহাট বিয়ে করে বসবে, তাও আবার তোকে। কথাটা বলল ঈশা একটু থেমে যায় আর চোখে তাকায় নওরিনের দিকে। সরি, আসলে আমি, বাদ দে। আসলে আমার মতো এমন কলঙ্কিনী মেয়েকে কোনো পুরুষ বিয়ে করবে, এটাই তো কখনো কল্পনাও করিনি। নওরিনের গাল বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তোর ভাই হয়তো অনেক বড় মনের মানুষ রে। ঈশা নওরিনকে জড়িয়ে ধরে সরি বলে। সেদিন যা কিছু ঘটেছিল তাতে নওরিনের কোনো দোষ নেই, দোষ তো তার নিজের। তার জন্যই তো তার বেস্ট ফ্রেন্ডকে মাথায় এত বড় একটা কলঙ্কের বোঝা নিয়ে ঘুরতে হচ্ছে। নওরিনের বাড়ি থেকে নওরিনের বড় ভাই ভাবি, ছোট ভাবি, বাবা আর চাচারা এসেছে। নওরিনের ছোট ভাই শহরে জব করে, হঠাৎ বিয়ে হওয়াতে ছুটিটা ম্যানেজ করতে পারেনি। ছোট ভাবি নওরিনের পাশে এসে বসে। হ্যাঁ রে রিনি, কাল রাতে কি হয়েছিল বলতো? তোর বুড়ো জামাই কি তোকে কম আদর করেছে তাই রাগ করেছিলি, নাকি পারে নাই? কথাটা বলে মুখ চেপে হাসতে থাকে সে। পাশে নওরিনের বড় ভাবি প্রিয়াও তালে তাল মালিয়ে হাসছে। সমস্যা জামাইকে আমরা বলে দিব, যাতে করে কালকে ঘাটতি পড়া আদরটা যেন আজ পুষিয়ে দেয়। নওরিন এবার একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। নওরিন ভাবিদের কিছু বলতে যাবে, তখনই মুখ তুলে সামনে তাকিয়ে দেখে ঈর্ষাক দাঁড়ানো, চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে আছে, রাগে ফুঁসছে সে। ঈর্ষাকের সাথে তার আরো দুজন ফ্রেন্ডও আছে, তারা মুখ টিপে টিপে হাসছে। ভাবিদের কথা হয়তো তারা শুনে ফেলেছে। নওরিন এই মুহূর্তে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ঈর্ষাক বেশ শান্ত স্বরেই বন্ধুদের সাথে নওরিনের পরিচয় করিয়ে দেয়। নওরিন সালাম দিয়ে নিজের পরিচয় দিতে গেলেই ঈর্ষাকের বন্ধুদের মাঝে একজন বলে ওঠে, তুমি তো কক্সবাজারের সেই নওরিন না? তোমাকে তো আমি ভালো করেই চিনি, আমার বন্ধু তো। বন্ধুর কথা শেষ হওয়ার আগেই ঈর্ষাক তার মাথায় হালকা একটা করে বাড়ি দেয়। সে চুপ হয়ে যায়। ঈর্ষাক আর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। নওরিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইস, কি লজ্জা! তার জীবনের সেই অপ্রত্যাশিত ঘটনাটা কক্সবাজারেই ঘটেছিল। তার মানে এরাও কি সবকিছু জানে? নওরিনের গাল বেয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নওরিন চোখ মুখ মুছে নিজেকে সামলে নেয়। নওরিনের ভাবিরাও সেখানেই ছিল। তারা নওরিনকে এটা সেটা বলে সান্ত্বনা দিতে থাকে। বৌভাতের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। অতিথিরা মোটামুটি সবাই চলে গেছে। নওরিনের বাড়ির লোকেরা ড্রয়িং রুমে বসে আছে জামাই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরবে বলে। সঙ্গে ইশাকের দাদা আমজাদ শিকদার, দাদি তনয়া শিকদার আর বাবা ইমতিয়াজ শিকদারও সেখানে রয়েছে। নেই শুধু এরশাকের মা। তিনি সেই দুপুর থেকেই ঘরের দরজা আটকে বসে আছেন, একবারের জন্যেও বের হননি। অনেকক্ষণ অপেক্ষার পর ইরশাক নিচে নেমে আসে। পেছনে পেছনে নওরিনও নেমে আসে, সঙ্গে একটা লাগেজ। ইরশাক ভুরু কুচকে তাকায় তার দিকে। সবাই বিদায়ের জন্য তৈরি হতে থাকে। এমন সময় ইরশাক সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠে, আপনার মেয়েকে নাকি আমাকে পছন্দ হয়নি, সে আমার সাথে থাকতে চায় না, চলে যেতে চায় সে। সে যদি যেতে চায় আপনারা তাকে নিয়ে চলে যান, আমি কোথাও যাব না। সে চলে গেলে আমার পরিবারের কারোর কোনো আপত্তি নেই, আমারও নেই। মাসে যা খরচ লাগে আমি পাঠিয়ে দিব,
প্রয়োজনে একটু বাড়িয়েই দিব। ইশরাকের এমন কথায় সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়, বিশেষ করে নওরিনের বাবা। বিয়ের পরের দিনই জামাইয়ের এমন কথা সে যেন হজম করে উঠতে পারছে না। তবে কি এমন হুটহাট করে বিয়ে দেওয়াটা তার ভুল হয়ে গেল? মেয়েটাকে কি সারা জীবন পড়তে হবে এই কলঙ্কের অনলে? নওরিন সেখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়া মুখে হাসি হাসি ভাব এনে বলতে শুরু করে, আসলে জামাই, ভাবি ননদের মাঝে এমন কত কথাই তো হয়। রিনি মজা করেই হয়তো কথাগুলো বলেছে, তাই না রিনি? কি হলো, বল জামাইকে। নওরিন মাথা দুলিয়ে সম্মতি জানায়। ইশরাক মুচকি হেসে উত্তর দেয়, আমি কিন্তু মজা করিনি ভাবি, সিরিয়াসলি বলছি। ইমতিয়াজ শিকদার ছেলেকে ধমক দেয়। পাশ থেকে আমজাদ শিকদারও নাতিকে বলে ওঠে, এ কেমন কথা দাদু ভাই? সরি দাদু, আমি কোথাও যাব না। দাদু ভাই, প্লিজ দাদু, বিয়ে করতে বললে করলাম, আর কিছু বলো না প্লিজ। তিনি আরো কিছু বলতে চাইলেও পাশ থেকে তার স্ত্রী বারণ করেন। অতিথিদের সামনে কথা না বাড়ানোই ভালো। ইশরাক সেখানে আর দাঁড়ায় না, সোজা নিজের ঘরে চলে যায়। সে যে নওরিনদের বাড়ি যাবে না, এটা সবাই বুঝে গেছে। নওরিনের বাবা অসহায় দৃষ্টিতে নওরিনের দিকে তাকায়। নওরিন মুচকি হেসে লাগেজ হাতে ঘরে ফিরে আসে। লাগেজ রেখে এদিকে সেদিকে খুঁজতে থাকে ইশরাককে। লোকটার সাথে কথা বলা প্রয়োজন। নওরিন এদিকে সেদিকে দেখে, কিন্তু কোথাও নেই ইশরাক। একটু পরে নওরিন সিগারেটের গন্ধ পায়। বারান্দা থেকে আসছে গন্ধটা। নওরিন ওকি দেয়। ইশরাক বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে। নওরিন একটা কাশি দেয়। ইশরাক না তাকিয়েই প্রশ্ন করে, কিছু বলবেন? একটু কথা ছিল আপনার সাথে। হুম? আমি আসলে ওইভাবে কিছু বলিনি, আপনি বোধহয় রেগে আছেন। তো চলুন না, আমাদের বাড়ি যাবেন, এটা তো নিয়ম। ইশরাক সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে নওরিনের কাছে এসে গা ঘেঁষে দাঁড়ায়। আমার সাথে থাকতে হলে আমি যা চাইবো তাই করতে হবে। বেশি পণ্ডিতি আমি ইশরাক শিকদার পছন্দ করি না। নওরিন একটু ভয় পেয়ে 2 ধাপ পিছিয়ে যায়। নওরিন ইশরাকের সামনে থেকে চলে যেতে নিলে ইশরাক খপ করে নওরিনের হাতটা ধরে নেয়। তাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয়। তার নিচে নওরিনকে চেপে ধরে বিছানার সাথে। ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। নওরিন বেশ বুঝতে পারছে এবার কি হতে চলেছে। নওরিন কিছুটা ছটফট করতে করতে বলে ওঠে, আমি প্রস্তুত নই। সো হোয়াট, আই নিড টাইম। প্লিজ, আজ না। আই ডোন্ট কেয়ার, আই ওয়ান্ট ইউ রাইট নাও। নওরিন আর কিছুই বলে না। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আপনি ভালোবেসে চাইলেই তো আমি নিজে থেকেই আপনার কাছে আসতাম। আমাকে এভাবে জোর করার কি প্রয়োজন ছিল? নওরিন বিছানা থেকে উঠতে উঠতে ইশরাককে উদ্দেশ্য করে কথাগুলো বলে ওঠে। ইশরাক তখন চোখ বুজে উবু হয়ে শুয়ে আছে। আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে ভালোবেসে কিভাবে চাইবো? আমি আমার অধিকারের বাহিরে তো কিছু করিনি। অধিকার? হুম, অধিকার। আমি আপনার স্বামী, আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার ওপর। আমি আপনার সাথে যা খুশি তাই করতে পারি। ভালোবাসেন না আবার অধিকার বলাতে এসেছেন? অধিকারের সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে ভালোবাসলেও আপনি আমার স্ত্রী, আর ভালো না বাসলেও আপনি আমার স্ত্রী। আপনার সারা জীবনের দায়িত্ব আমার হোক, সেটা কাছ থেকে হোক কিংবা দূরে থেকেই হোক। স্ত্রী হোক বা পরনারী, কোনো মেয়ের অনুমতি ছাড়া এইসব অধিকার ফলানোকে কি বলে জানেন? ইশরাক মুচকি হেসে উত্তর দেয়, আই ডোন্ট কেয়ার, আমি এমনই। কথাটা বলেই ইশরাক গায়ের কাঁথাটা টেনে নিয়ে ঠিক করে শুয়ে পড়ে। রাতটা প্রায় নির্ঘুম কেটে গেছে, তবে এখনো ভোর হতে কিছু সময় বাকি আছে। নওরিন লোকটাকে কি বলবে বুঝে উঠতে পারছে না। গায়ে একটা ওড়না পেঁচিয়ে নওরিন ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে দিয়ে ইচ্ছা মতো কাঁদতে থাকে। পানির তালে তালে নওরিনের কান্নার শব্দও যেন বেড়েই চলেছে। শব্দটা ইশরাকের কান অবধি পৌঁছালেও তাতে কি ইশরাকের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ আছে? এই নিয়ে সে তো দিব্যি চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে। প্রায় ঘন্টাখানিক বাদে নওরিন ওয়াশরুম থেকে বের হলো। উকি দিয়ে দেখে ইশরাকের দিকে। ইশরাক এক সাইডে সরে উবু হয়ে ঘুমাচ্ছে। পাশেই নওরিনের জন্য জায়গা করে রাখা আছে। খোলা পিঠে
নখের আঁচড়ের দাগগুলো স্পষ্ট। নওরিন ইশাকের খোলা পিঠে হাত বোলায়। একবার ভাবে ইশাকের পাশে গিয়ে শোবে, কিন্তু পরেক্ষণে কিছু সময়ের আগের কথা মনে হতেই আর কাছে যায় না। গাটা ঘিন ঘিন করছে তার। নওরিন বারান্দায় চলে যায়। বাকিটা রাত সে বারান্দায় রাখা রকিং চেয়ারে বসে বসেই কাটিয়ে দেবে। প্রায় ভোর হয়ে গিয়েছে, চারিদিকে সবে আলো ফুটেছে। এরই মাঝে নওরিনের ঘুম ভাঙে পানির ঝাপটায়। এটা শুধু পানির ঝাপটা নয়, ইশাক এক জগ পানি ঢেলে দিয়েছে নওরিনের মুখের ওপর। নওরিন ধরপড়িয়ে উঠে বসে। কি করলেন এটা? শাওয়ার নেবে চলো। চলো মানে? চলো মানে চলো, তোমার সাথে শাওয়ার নেব। আমি শাওয়ার নিয়ে নিয়েছি। বাংলা বোঝো না? কথাটা বলেই ইশাক নওরিনকে কোলে তুলে নেয়। নওরিন ছটফট করছে ছোটার জন্য, তবে ইশাকও ছাড়ার পাত্র নয়। নওরিনকে নিয়ে ওয়াশরুমে চলে গিয়ে শাওয়ারটা ছেড়ে দেয়। দুই হাতে নওরিনের কোমর জড়িয়ে একটা আলতো চুমু খায় কপালে। নওরিন ইশাকের গাল বরাবর ঠাটিয়ে একটা চড় মারে। ইশাক থতমত খেয়ে তাকিয়ে নওরিনের দিকে আসে। নওরিন এমন কিছু করে বসবে তা সে ভুলেও ভাবেনি। আপনি যদি মনে করেন আমাকে বিয়ে করেছেন বলে আমার সাথে যা খুশি তাই করবেন, তাহলে ভুল ভেবেছেন। আমি মরে যাব, আমাকে জোর করিয়েন না। নওরিন ভেজা গায়েই ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। ভীষণ অনুশোচনা হচ্ছে তার। তখন সে রাগটাকে কন্ট্রোল করতে পারেনি। সারা রাতের রাগ ক্ষোভ একেবারে উগরে দিয়েছে সে। বারান্দায় দাঁড়িয়ে কাঁদতে থাকে। শাওয়ার শেষে ইশাকও রুমে আসে। রেডি হয়ে বাহিরে চলে যায়। ইশাক বেরিয়ে যাওয়ার সাথে সাথে ঘরে প্রবেশ করে শিউলি পারভিন। তিনি তককে তককে ছিলেন কখন ইশাক বের হয় ঘর থেকে। ঘরে ঢুকেই উকি দেন বারান্দার দিকে। নওরিন বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। শিউলি পারভিন আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। সাদা বেডশিটটার কিছু কিছু জায়গায় সোপ সোপ রক্তের দাগ লেগে রয়েছে। শিউলি পারভিন ভুরু কুঁচকে তাকায়। দাগটা সে আশা করেনি। আজ রাতে তাদের বিছানায় সাদা চাদর বিছানোর বুদ্ধিটা সেই বার করেছিল। তার ধারণা সাদা চাদর সাদাই থাকবে। মেয়েটার তো চরিত্র বলতে কিছু নেই, কিন্তু তাতে কি? বুবু তো আর নিজে দেখতে আসছে না, এটা দেখার দায়িত্ব তো বুবু তাকে দিয়েছে। বোনকে জ্বালানোর আরেকটা পথ সে পেয়ে গিয়েছে। শিউলি পারভিন বেডের ওপর থেকে চাদরটা তুলে নিয়ে চলে যেতে থাকে। পথের মাঝে দেখা হয় এশার সাথে। কই যাও খালামণি, হাতে কি? এশাকে দেখে তিনি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যান। নিজের মুখটা কিছুটা স্বাভাবিক করে বলে ওঠে, কি বলতো বিয়ে বিয়ে বেডশিটটা নোংরা হয়ে গেছে তো কাল তো। এসব তো লজ্জার ব্যাপার, তাই ভোর ভোর লন্ড্রিতে দিব। ঈশা আর কিছুই বলে না। ঘরে গিয়ে দেখে নওরিন বারান্দায় দাঁড়িয়ে আছে। পেছন থেকে নওরিনকে জড়িয়ে ধরতেই অবাক হয়। কি ব্যাপার রিনি, ভেজা গায়ে দাঁড়িয়ে আছিস কেন? তেমন কিছু না। ঈশা লক্ষ্য করে নওরিনের চোখ মুখ লাল হয়ে আছে। ঈশা আর সবার মতন নওরিনকে প্রশ্নবিদ্ধ করে না। কি হয়েছে বলে। সোজা নওরিনকে জড়িয়ে ধরে। নওরিনকে তার চেয়ে বেশি হয়তো কেউই চেনে না। আমার ভাইটা এমনই রে, একটু কষ্ট করে মানিয়ে নে, তবে বিশ্বাস কর সে কখনো তোকে অসম্মান করবে না। নওরিন একটু মুচকি হেসে উত্তর দেয়, আমান ভাইয়ার মতো? তখনও তো তুই একই কথা বলেছিলি। এশার মুখের রংটা পাল্টে যায়। নওরিন ফ্রেশ হয়ে নেয়। এশা নওরিনকে নিয়ে নিচে নামে। বিয়ের ধকলে বাড়ির কারোর সাথেই ঠিক করে আলাপটাও হয়নি নওরিনের। ইশাকের বাবারা তিন ভাই। ইশাকের বাবা বড়। ইশাকের মেজো চাচা চাচি একটা রোড অ্যাক্সিডেন্টে ছোটবেলাতেই মারা গিয়েছে। সেবার রোড অ্যাক্সিডেন্টে তার মেজো চাচা চাচি দুজনেই মারা গেলেও তাদের একমাত্র সন্তান আমান শিকদার বেঁচে গিয়েছিল। জিনাত শিকদার আর ইমতিয়াজ শিকদারই সেই সন্তানের দায়িত্ব নিয়েছিলেন। নিজের সন্তানের মতো বুকে জড়িয়ে নিয়েছিল। ইশাকের ছোট চাচা আর চাচি এ বাড়িতেই থাকে। তাদের এক মেয়ে আর এক ছেলে রয়েছে, নোহা আর সোহাগ। নোহা আর এশা পিঠোপিঠি। নোহা পড়াশোনার খাতিরে হোস্টেলে থাকে, আর সোহাগের বয়স
5 হতে চলল। ঈশা নওরিনকে ড্রয়িং রুমে নিয়ে আসে। দাদু সেখানে বসে খবরের কাগজ পড়ছিলেন। পাশে দিদাও বসা। নওরিন তাদের কাছে গিয়ে সালাম দেন। দাদু নওরিনের দিকে তাকিয়ে একটা হাসি দেয়। বসো। কেমন আছো মা? নতুন সংসার কেমন লাগছে তোমার? নওরিন মাথা নাড়ে। ভালো। পাশ থেকে দিদা হেসে বলে ওঠে, সংসার করলে কোথায় যে ভালো লাগলো। হ্যাঁ, সবে তো এলে, সংসারের জাতাকলে পড়লে বুঝবা। আপাতত আনন্দ করো। দাদু দিদা একসাথে হেসে ওঠে। খাবার টেবিলে ডাক পড়ে সবার। ঈশা নওরিনকে নিয়ে গিয়ে খাবার টেবিলে বসিয়ে দেয়। ছোট চাচি আর জিনাত শিকদার কিচেনে কাজ করছে। নওরিনকে টেবিলে বসতে দেখে শিউলি পারভিন এগিয়ে আসে। কি বউ, ইশাক বাবা কোথায়? নওরিন মাথা নিচু করে উত্তর দেয়, জানি না। তিনি একটু চেঁচিয়েই বলে ওঠে, সে কি, ইশাক বাবা তো কখনো সকালে ব্রেকফাস্ট না করে বের হয় না। প্রথম দিনে বরকে ঘর ছাড়া করলে? কি বউ গো তুমি? নওরিন কোনো উত্তর দেয় না। আহ, ছাড়ো তো শিউলি, সব কথায় এত ফোড়ন কাটো কেন? হয়তো ওর কোনো কাজ পড়ে গিয়েছে, তাই বেরিয়েছে। বউ, তুমি খেয়ে নাও, দাদুভাই ঠিক চলে আসবে। হঠাৎই জিনাত শিকদার এসে নওরিনের সামনে থেকে সো মেরে প্লেটটা কেড়ে নেয়। খাবে না তুমি? স্বামী না খেলে বউদের খেতে নেই। তুমিও খাবে না। ঈর্ষাক ফিরুক, তারপর খাবে। যদি সারাদিন না ফেরে, সারাদিন না খেয়ে থাকবো? জিনাত শিকদার রাগী চোখে তাকায় নওরিনের দিকে। সেই চোখে যে শুধু রাগ নয়, রাগের সাথে ঘৃণাও মেশানো রয়েছে। তুমি যে সংসার স্বামী নিয়ে থাকার মতো মেয়ে ছেলে না, এটা আমার জানা আছে। কি করে জানলে? আন্টি, তুমি তো। পাশে থেকে ইশাকের ছোট চাচি বলে ওঠেন, নওরিন, তুমি না নতুন বউ, শাশুড়ির মুখে মুখে এত কথা বলতে নেই। হ্যাঁ, সে হয়তো তোমার বন্ধুর মা, তুমি তাকে আগে থেকেই চেনো, কিন্তু আপাতত সে তোমার শাশুড়ি। তোমার ইশাকের জন্য অপেক্ষা করতে হবে না, না খেয়ে নাও। নওরিনের ভীষণ রাগ হচ্ছে। বহু কষ্টে সে তার রাগটাকে কন্ট্রোল করে চুপচাপ খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় সে। পাশ থেকে শিউলি পারভিন বলে ওঠে, দেখেছো বুবু, মেয়ের দেমাগ, চরিত্র খুইয়ে এসেও দেমাগ কমেনি। নওরিন সারাদিন ঘরে বসে আছে, একবারও ঘর থেকে বের হয়নি। মাঝে এসে নওরিনকে খাবার দিয়ে গেছে। নওরিন খাবে না। শ্বশুরবাড়িতে প্রথম দিনের তিক্ত কথায় তার পেট ভরে গিয়েছে। সাদা সিধা করলেও সে জিদ ধরে বসে আছে। এশাক না আসা পর্যন্ত সে খাবে না। জানে নওরিন বড্ড একঘেয়ে। তার না খাওয়া, না কখনো হ্যাঁ হয় না। কারোর একটা ফোনের রিংটোনের শব্দে নওরিনের ঘুম ভাঙে। ঘরে বসে বসে কান্না করতে করতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিল নওরিন। কেউ ডাকেনি তাকে। বিকাল গড়িয়ে গিয়েছে, সন্ধ্যা হতে চলল। নওরিন বিছানা হাতড়ে দেখে বালিশের নিচে একটা ফোন। ফোনটা হয়তো ইশাকের ভুলে রেখে গিয়েছে। ফোনটা বার দুয়েক বাজার পর কেটে যায়। একটু পর আবারও বেজে ওঠে। নওরিন এবার ফোনটা হাতে তুলে নেয়। ফোনে নীলাঞ্জনা নামটা ভেসে উঠেছে। এবার কলটা কেটে যায়। চতুর্থবারের বেলায় নওরিন কলটা রিসিভ করে। নওরিন কিছু বলার আগেই অপর পাশ থেকে একটা মেয়ে ডুকরে কেঁদে ওঠে, প্লিজ এশাক, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গিয়েছে জান। নওরিন চুপ হয়ে রয়েছে। তুমি তো আমাকে ছাড়া থাকতে পারবে না, বলো, প্লিজ বলো। তুমি নিজের মুখে বলো তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না। মেয়েটির কথা শুনে নওরিন আরো বেশি চুপ হয়ে যায়। এরশাদ, আমি আজকে বেবিটা অ্যাবর্শন করিয়ে নেব। তুমি চাইলে এক্ষুনি করব। ট্রাস্ট মি ইরশাদ, প্লিজ সব ভুলে যাও। কথা বলো না কেন? আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। নওরিন এবার চুপ করে থাকে না, এবার বাধ্য হয়েই বলে ওঠে, আমি আপনার বফ না, আমি তার বিয়ে করাও নতুন বউ। ইউ। কফি শপে এরশাক আর তার এক্স নীলাঞ্জনা মুখোমুখি বসে আছে। নীলাঞ্জনা বেশ জোরে জোরেই কাঁদছে, নাক মুখ লাল হয়ে গিয়েছে তার। আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে।
ঈর্ষা কফিতে একটা চুমুক দিয়ে নীলাঞ্জনার দিকে তাকায়, ধমকে সুরে বলে ওঠে, কান্না থামাও। নীলাঞ্জনা চুপ করেই আছে। বললাম না, কান্না থামাও। নীলাঞ্জনা ঈর্ষাকের হাতটা ধরতে নিলেই ঈর্ষাক হাতটা সরিয়ে নেয়। ধরবে না আমাকে? আমার ভুল হয়ে গেছে ঈর্ষাক, মাফ করে দাও না প্লিজ। আমি আজই অ্যাবর্শনটা করিয়ে নিব। ঈর্ষাক কিছুই বলছে না, আস্তে আস্তে চুমুক দিয়ে কফি খাচ্ছে। কি হলো, কিছু বলছো না কেন? কি বলবো? আমার ভুল হয়ে গিয়েছে। সজলকে বিয়েটা করে নাও। নীলাঞ্জনা সজলের নামটা শুনে কেঁপে ওঠে, কান্নার বেগ বাড়িয়ে দেয়। তুমি নিজে থেকে না বললেও আমি সব জানি। বাচ্চাটা সজলের, তাই না? তুমি আমায় ঠকিয়েছ। নীলাঞ্জনা মাথা নিচু করে কাঁদতে থাকে। ঈর্ষাক আর নীলাঞ্জনার সম্পর্ক প্রায় 4.5 বছর হতে চলল। ঈর্ষাকের খুব কাছের বন্ধুদের একজন হচ্ছে সজল। নীলাঞ্জনা ঈর্ষাকের ভার্সিটিতে 1 বছরের জুনিয়র ছিল। ভার্সিটির কালচারাল অনুষ্ঠানে প্রথম দেখা নীলাঞ্জনার সাথে। হালকা নীল রঙের শাড়ি, হাত ভর্তি চুড়ি, চোখে ঘন কালো কাজল, মাথায় ঢিলা খোপায় গোজা বেলি ফুলের মালা, সব মিলিয়ে যেন পরমা সুন্দরী। প্রথম দেখায় ঈর্ষাকের বুকটা ধক করে ওঠে। প্রথম দেখায় ভালোবাসায় বিশ্বাসী ঈর্ষাক মনে মনে এই মেয়েটিকেই নিজের প্রিয়সী হিসাবে মেনে নিয়েছিল। সেদিনই এক গোছা ফুল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে নীলাঞ্জনার সামনে, প্রকাশ করে নিজের মনের লুকানো অনুরক্তি। তুমি কি আমায় বিয়ে করবে? আমায় বলো, বিয়ে করে আমায় ভালোবাসবে নাকি ভালোবেসে বিয়ে করবে? কোনটা চাও? তুমি যা চাও তাই হবে, কথা দিলাম। নীলাঞ্জনা ঈর্ষাকের এমন প্রস্তাবে আকাশ থেকে পড়ে। সচরাচর প্রেমিক পুরুষেরা প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু এ কেমন পুরুষ? ক্যাম্পাসের সব মেয়েরা যার জন্য পাগল, সেই ঈর্ষাক ইমতিয়াজ তার সামনে বসা। নীলাঞ্জনা মুচকি হেসে ঈর্ষাকের হাত থেকে ফুলগুলো নিয়ে চলে যেতে থাকে। এই যে মিস নীলাঞ্জনা। ঈর্ষাক মুচকি হাসে, উত্তরটা তো দিয়ে যাও। মৌনতা সম্মতির লক্ষণ। নীলাঞ্জনার না বলার কারণ ও উপায় কোনোটাই নেই। ঈর্ষাক নীলাঞ্জনার দেখা প্রথম পুরুষ, যে প্রথম দেখায় প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে। তারপর চলে দুজনের প্রেমের পালা। মাঝে মাঝে অনেকবার মনোমালিন্য হলেও কখনো ছাড়াছাড়ি হয়নি। ঈর্ষাক অনার্স কমপ্লিট করে দেশের বাহিরে চলে যায় হায়ার এডুকেশনের জন্য। নীলাঞ্জনা বড্ড একা হয়ে যায় ঈর্ষাককে ছাড়া। এই সময়ের মাঝে ঈর্ষাকের আড়ালে নীলাঞ্জনা আর সজলের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক মন থেকে শরীর পর্যন্ত চলে যায়। ঈর্ষাক ফেরার পর ব্যাপারটা একটু একটু করে উপলব্ধি করতে পারে। তার নীলাঞ্জনা আর তার নেই। নানান রকম সন্দেহ মাথা চাড়া দিতে থাকে ঈর্ষাকের বুকের ভেতর। তবুও ঈর্ষাক নিজেকে সামলে রেখেছিল। বিশ্বাসী যে সম্পর্কের মূল ভিত্তি, সেই বিশ্বাসের খুঁটি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে সম্পর্ক টিকে থাকবে কিসের জোরে? সপ্তাহ খানিক আগে ঈর্ষাক নীলাঞ্জনা আর তার এক কমন ক্লোজ ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারে নীলাঞ্জনা প্রেগনেন্ট। ব্যাস, ঈর্ষাকের আসমান জমিন এক হয়ে যায়। সে ঠকে গিয়েছে, ভালোবেসে ঠকেছে। ঈর্ষাক এখন মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসলেই ঠকতে হবে। নীলাঞ্জনার ডাকে ধ্যান ভাঙে ঈর্ষাকের। কিছু বলছো? আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করো। তুমি ভুল করনি, যা করেছো জেনে বুঝে করেছো, আর সেটা অন্যায়। যদি তুমি রাস্তায় কারোর কাছে ধর্ষিতা হতে হয়ে যদি প্রেগনেন্ট হতে, আই শিওর অন গড আমি সেই মুহূর্তেই তোমায় বিয়ে করে নিতাম। কোনো কিছুরই পরোয়া করতাম না। গোটা পৃথিবীর থেকে তোমাকে লুকিয়ে রাখতাম, কারোর পরোয়া করতাম না। বাট আমি অ্যাবর্শন। এরশাক টেবিলে কয়েকটা বাড়ি দেয়, জোরে জোরে কথাগুলো বলে ওঠে। আর একবার অ্যাবর্শনের নাম মুখে নিলে এখনই মেরে পুঁতে ফেলবো তোকে। নোংরামি করবি তোরা, আর ফল ভোগ করবে এইসব অনাগত বাচ্চারা। তাদের কি দোষ? সবাই তাদের দিকে তাকায়। নীলাঞ্জনা লজ্জা পায়। ঈর্ষাক নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে,
সজলকে জানিয়েছো? হুম। বিয়ের কথা বলনি? তুমি ছাড়া আমি কাউকে বিয়ে করব না, মরে যাব আমি। ঈর্ষাক হো হো করে হেসে ওঠে। ছলনা কাকে বলে, কত প্রকার ও কি কি, তা তোমাদের মেয়েদের কাছ থেকে শেখা উচিত। সোজা উত্তর দিলেই পারতে, সজল বিয়ে করতে চাইছে না। ভোগীযোগী কাকে বোঝাও তুমি? নীলাঞ্জনা আবারও শব্দ করে কেঁদে ওঠে। ঈর্ষাক নীলাঞ্জনাকে কফির মগটা এগিয়ে দিয়ে বলতে শুরু করে, আমি সজলকে বুঝিয়ে বলবো, সজলের সাথে তোমার বিয়ের দায়িত্বটা আমি নিলাম। নিজের আর নিজের অনাগত বাচ্চার খেয়াল রেখো। ঈর্ষাক নীলাঞ্জনাকে বাড়ি পৌঁছে দেয়। ঈর্ষাকের গাড়ি থেকে নামার সময় নীলাঞ্জনা ঈর্ষাককে জড়িয়ে ধরে। প্লিজ, ক্ষমা করে দাও না আমায়। তুমি ছাড়া আমি আর কিচ্ছু চাই না, কাউকে চাই না, প্লিজ। চলো না, বিয়ে করে নেই। তোমার বাড়ির এক কোণে পড়ে থাকবো আমি। আমি অলরেডি বিবাহিত। নিজের খেয়াল রেখো। মাতৃত্বের সাথে অনেক দায়িত্ব আর সম্মান রয়েছে। প্লিজ, নিজেকে এত ছোট করো না যে মাটিতে মিশে যেতে হয়। ঈর্ষাক চলে যায়। নীলাঞ্জনা ঈর্ষাকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই পৃথিবীতে সবচেয়ে লাকি পার্সনটা ছিলাম আমি, যে তোমার মতো কাউকে জীবনের সঙ্গী হিসেবে পেয়েছিলাম। এখন সবচেয়ে আনলাকি পার্সনটাও আমি, যে তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম। নিজের বিবাহিত জীবনে সুখী হও। তোমার পথের কাঁটা আমি কখনোই হব না। নীলাঞ্জনা সেখানে দাঁড়িয়েই ঈর্ষাকের নাম্বারে মেসেজটা সেন্ড করে দেয়। তারপর কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। মেসেজটা ঈর্ষাকের কাছে না পৌঁছালেও নওরিনের কাছে ঠিকই পৌঁছে গিয়েছে। নওরিন ফোনটা তুলে জোরে একটা আছাড় মারে। সাথে সাথে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নওরিনের অবস্থা ভীষণ খারাপ। রাগে ক্ষোভে ঘেন্নায় তার যা ইচ্ছে তাই করতে মন চাচ্ছে। বাবা কি না শেষ পর্যন্ত তাকে এমন একটা নোংরা অসভ্য ছেলের সাথে বিয়ে দিল, যার না আছে চরিত্রের ঠিক, না জানে সভ্য আচরণ। আচ্ছা, উনি কি সত্যি ওনার প্রেমিকাকে প্রেগনেন্ট অবস্থায় ছেড়ে দিয়েছে? সিসি, কি নোংরা লোক! এমন লোকের সাথে থাকবো কি করে? নরেন নিজে নিজেই কথাগুলো বলছিল। এমন সময়ই পেছন থেকে এসা আসে। কাকে নোংরা বলছিস? কাকে আবার? আমার বুড়ো বরকে। নওরিনের কথায় এসা ফিক করে হেসে দেয়। নওরিনের রাগে গা জ্বলছে। তোর ভাইয়ের কোনো গফ ছিল? এসা একটু ভেবে উত্তর দেয়, কেন? বল। ছিল তো, তবে এখন আর থাক, বাদ দে। কিছু একটা ভেবে এসা চোখ মুখ শক্ত করে দাঁড়ায়। কাদো কাদো মুখ করে নওরিনকে প্রশ্ন করে, আমান ভাই কি তোকে কখনো ফোন করেছে রিনি? কোনো যোগাযোগ করার চেষ্টা করেছে কি? জানিস কিছু? আমানের নামটা শুনে নওরিনের হাত পা কাঁপতে শুরু করে। ঈশা নওরিনের কাছে 2 ধাপ এগিয়ে আসে। নওরিনের হাতটা শক্ত করে ধরে। সেদিনের পর থেকে এতগুলো দিন কেটে গেল, বছর গড়িয়ে গেল। আমান ভাইয়ার কোনো খোঁজ নেই, জানিস? মরে গিয়েছে না বেঁচে আছে আমরা সেটাও জানি না রে। নওরিন মুখ শক্ত করে হাঁপাতে থাকে। মরলে মরবে, বাঁচলে বাঁচবে, তাতে আমার কি? আমি এই লোকটার নামও শুনতে চাই না, প্লিজ। এমন লোকের মরাই উচিত। নওরিন কথাগুলো বেশ জোরে জোরেই বলে ওঠে। পেছন থেকে ঈর্ষাকের কানেও কথাগুলো চলে যায়। ঈর্ষাক দরজার সামনেই ছিল। ঘরে ঢোকার সময় আমানের নামটা কানে পৌঁছাতেই ঈর্ষাক থেমে যায়। দরজায় সজোরে একটা ঘুষি মারে। নওরিন এশা দুজনেই দরজার দিকে তাকায়। ঈর্ষাকের ইচ্ছে করছিল নওরিনের গলাটা চেপে ধরতে, যাতে করে মুখ দিয়ে আর একটা কথাও না বার হয়। লজ্জা করলো না কথাগুলো বলতে? ঘেন্না লাগে না নিজের ওপর? তোদের মতো মেয়েরা শুধু ভালোবাসার নাম করে ছলনাই করতে পারে। একজন পুরুষের হৃদয়ে আত্মা সত্তা সব নিংড়ে নিয়ে তাকে মাটিতে মিশিয়ে ফেলতে পারে। ঈর্ষাকের খুব ইচ্ছে করছে নওরিনকে কথাগুলো বলতে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। মনে মনে কথাগুলো বলেই ওয়াশরুমে চলে যায়। এশাও ভাইকে দেখে সেখান থেকে প্রস্থান করে। ওয়াশরুম থেকে বার হয়ে এরশাক নওরিনের সামনে আসতেই নওরিন এরশাকের কলারটা চেপে ধরে। আপনি যে অসভ্য একজন পুরুষ মানুষ, এটা কালকে রাতেই আমি বুঝে গিয়েছিলাম, কিন্তু এতটা চরিত্রহীন
সেটা আজকে আবিষ্কার করলাম। ইশাক ভুরু কুঁচকে তাকায় নওরিনের দিকে। নওরিন ইশাকের ভাঙা ফোনটা ইশাকের সামনে উঁচু করে ধরে। ইশাক বড় বড় চোখ করে তাকায় ফোনের দিকে। নওরিন ইশাকের মুখের সামনে এসে তুড়ি বাজায়। আপনার মতো বুড়ো খোকাকে কি করে শায়েস্তা করতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। ইশাক নওরিনের হাতটা পেঁচিয়ে ধরে বলে, কি বললে? বুড়ো বলেছি। চরিত্রহীন পুরুষ মানুষ। ধরবেন না আমাকে, ঘেন্না লাগছে। আপনার সংসার তো আমি এমনিতেই করব না, তবে যাওয়ার আগে আপনার শাস্তির ব্যবস্থা করেই যাব। ও, তাই নাকি? তুমি আমাকে শাস্তি দেবে নাকি আমি তোমাকে দেব? আমি আবার কি করলাম? এশা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোর এই চরিত্রহীন ভাইয়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। নওরিন কথাগুলো বলেই ব্যাগটা হাতে বেরোতে গেলেই এশা নওরিনের হাতটা চেপে ধরে। কাল রাতে ইরশাক আর নওরিনের মাঝে বেশ রাগারাগি হয়। নওরিন বারবার করে ইরশাকের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্নটা যখন একজন চরিত্রবান মানুষের চরিত্র নিয়ে ওঠে, তখন নিজেকে সামলে রাখা কঠিন হয়ে দাঁড়ায়। ইরশাক চেষ্টা করেছে নিজেকে সামলে রাখার, কিন্তু নওরিন ছাড় দেওয়াতে বিশ্বাসী নয়। সে তো নিজের মতো করে অভিযোগ করেই যাচ্ছে, আপনি আপনার প্রেগনেন্ট গফকে বিয়ে করে ফেলুন, আমি ডিভোর্স দিয়ে দিব। এরশাক ভুরু কুঁচকে উত্তর দেয়, কি বললে? আমি হিন্দি সিরিয়ালের সাইড নায়িকার মতো নায়ককে নিয়ে অন্য মেয়ের সাথে কামড়াকামড়ি করতে পারবো না। আর আপনার মতো চরিত্রহীন লম্পটের জন্য তো একদমই নয়। ইউ, জি, নীলাঞ্জনা নাকি খঞ্জনা, তার সাথে কথা হয়েছে আমার। ভুলে ফোন রেখে গিয়েছিলেন, তাই তো সব জানলাম। আপাতত সব জেনে গেছি আমি, লুকানোর কোনো চেষ্টা করবেন না। নওরিন একটু থেমে আবারও বলে ওঠে, সি সি মিস্টার ইশাক, আপনি নাকি একজন শিক্ষক। নিজের স্টুডেন্টদেরকে কি শেখাবেন আপনি? কিভাবে মেয়ে পটিয়ে তাদেরকে খেয়ে দিয়ে ছেড়ে দেয় সেই সব? কি ভাষা! আপনার মতো নোংরা মানুষের জন্য এটাই হচ্ছে উপযুক্ত ভাষা। ইশাক আর নিজেকে সামলাতে পারে না, ঠাটিয়ে একটা চড় বসিয়ে দেয় তার গালে। নীলাঞ্জনা কি তোমায় বলেছে বাচ্চাটা আমার? দেন হু দ্য হেল আর ইউ? আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সাহস কি করে হয় তোমার? কতটুকু চেনো তুমি আমায়? আপনার গফের পেটে আপনার বাচ্চা থাকবে না তো কি ভূতের বাচ্চা থাকবে? আবার সেই বাচ্চা নষ্ট করার কথা বাচ্চার ভূত বাবাকে না বলে আপনাকে বলবে? আপনাকে দেখে কি মনে হয় জানেন? আমি ঘাস খাই? তুমি আসলেই ঘাস খাও কিনা সেই ব্যাপারে আমারও সন্দেহ আছে। কতটা নোংরা আপনি! সব জানার পরও আমার কাছে সবকিছু অস্বীকার করে সাধু সাজছেন। ইশাক অসহায় দৃষ্টিতে তাকায় নওরিনের দিকে। বাচ্চা আমার নয়, আমি সব বুঝিয়ে বলছি তোমাকে। নওরিন কোনো কথাই শুনতে চায় না। আমি থাকবো না আপনার সাথে। কালই বাড়ি থেকে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা পুলিশের কাছে যাব। রেপ কেস থেকে শুরু করে নারী নির্যাতন সব মামলা দেব আপনার নামে। বাকি জীবন জেলেই কাটাবেন। আপনাকে আপনার উপযুক্ত শাস্তি দিয়েই আমি যাব। রাগে গজগজ করতে করতে কথাগুলো বলে নওরিন। ইশাক এবার আরো রেগে যায়। চিনচিন করে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়তে থাকে। ইশাক কিছু বলার আগেই নওরিন এবার কাঁদতে শুরু করে। ছলা কলা তোমাদের মতো মেয়েদের কাছ থেকে শেখা উচিত। কি করে পুরুষ মানুষের মাইন্ড ডাইভার্ট করতে হয় তার একটা কোচিং ক্লাস শুরু করো। কি বললেন? তোমার অতীতের সব রেকর্ডই আমার জানা। কি বললেন? গেট আউট। কি? বাড়ি যাবা নাকি বেরিয়ে যাও? আমার চোখের সামনে থেকে যেন তোমাকে আর না দেখি। নওরিন অবাক চোখে তাকিয়ে আছে। ইশাক বিছানা থেকে বালিশটা নিয়ে ঢিল মারে নওরিনের দিকে। বের হও, আমি ঘুমাবো। বিন্দুমাত্র মায়া দয়া নেই আপনার শরীরে? এইসব পাগলা ঘোড়ার মতো মানুষের সাথে আমিও থাকতে চাই না। চাই না আপনার বালিশ আপনার রাখুন, রাক্ষস একটা। নওরিন বালিশটা আবারও এশাকের দিকে ছুঁড়ে মারে, তারপর ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। এশার দরজার সামনে দাঁড়িয়ে আছে নওরিন। অনেক রাত হয়েছে, হয়তো ঘুমিয়েও গেছে, কিন্তু না ডেকে উপায়ও নেই। দরজায় দুইবার নক করতে এশা দরজাটা খোলে। নওরিন কাঁদতে কাঁদতে এশাকে জড়িয়ে ধরে। সে রাতে দুজন একসাথেই ঘুমোয়। সকাল সকাল নওরিন জামা কাপড় পরে তৈরি হয়। এই কয়দিনে নওরিন শাড়ি পরলেও আজ সালোয়ার কামিজ পরেছে। নওরিন ব্যাগ হাতে ঘর থেকে বার হতে হতেই এশাকে বলে ওঠে, এশা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
তোর এই চরিত্রহীন ভাইয়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। এশা অবাক হয়। কি বলছিস এইসব? ঠিকই বলছি, আমি আব্বুর কাছে চলে যাব। তোর ভাইয়ের মতো নোংরা একটা লোকের সাথে আমার পক্ষে থাকা সম্ভব না। আমার ভাইকে নিয়ে এইসব বাজে কথা বলবি না রিনি। নওরিন এশার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই কি জানিস তোর ভাই তার গফকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে? এখন বাধ্য করেছে আবর্ষণের জন্য। মেয়েটা না জানি কি অবস্থা হয়েছে। অসম্ভব, আমার ভাই এমন না। নওরিন একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, জানি বিশ্বাস করবি না, কিন্তু তবুও বলছি, কাল ওই মেয়েটার সাথে আমার কথা হয়েছে। এসা যেন আকাশ থেকে পড়ে। নীলাঞ্জনা আপু নিজে তোমাকে সবকিছু বলেছে? ফোনে বলেছে। নওরিন এশাকে সব খুলে বলে। এশার যেন কিছুই বিশ্বাস হচ্ছে না। আমার ভাইয়ের রাগটা একটু বেশি। রেগে গেলে নারী পুরুষ ছোট বড় কাউরেই ছাড় দেয় না। তবে আমার ভাইয়ের চরিত্রের সমস্যা, এটা গোটা পৃথিবী বললেও বিশ্বাস করব না। তোরা তোদের বিশ্বাস নিয়েই থাক, আমি চললাম। এশা নওরিনের হাত থেকে ব্যাগটা কেড়ে নেয়। নিচে চল, খাবার খাবি। কাল থেকে কিছুই খাসনি, তারপর ঠান্ডা মাথায় ভেবে দেখবি। নওরিন আর কোনো কথা বাড়ায় না। বলে লাভ নেই, নিজের ভাইকে নিয়ে খারাপ কথা বললে যে কারোরই খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। নওরিন আর এশা একসাথে নিচে নামে। ব্রেকফাস্ট টেবিলে অলরেডি সবাই বসা আছে। নওরিন সবাইকে সালাম দিয়ে বসে পড়ে। দাদু আজ ঘরেই ব্রেকফাস্ট করবে, তার শরীরটা নাকি খারাপ, তবে বাকিরা এখানেই আছে। নওরিনের শ্বশুর নওরিনের দিকে তাকায়, মুচকি হাসি দিয়ে প্রশ্ন করে, কেমন আছো মা? এ বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নওরিন মাথা নাড়ায়। জিনাত শিকদার খাবার নিয়ে টেবিলে আসতেই চোখ পড়ে নওরিনের দিকে। রিনরিন নিয়ে বলে ওঠে, এইসব কি পড়েছো? তুমি না বাড়ির বউ? নওরিন শাশুড়ির দিকে তাকায়। কই আন্টি, খারাপ কিছু তো পড়িনি। নওরিন মিনমিন করে উত্তর দেয়। জিনাত শিকদার সজোরে টেবিলের ওপরে বাটিটা রাখে। এই মেয়ে একটা কথাও মাটিতে পড়তে দেয় না, সব কথারই মুখে মুখে উত্তর দেওয়া চাই। নওরিন মুখ শুকনো করে নিচের দিকে তাকিয়ে আছে। নওরিনের শ্বশুর স্ত্রীকে ধমক দেয়, কি শুরু করলে বৌমা? ছেলে মানুষ, তাকে একটু নিজের মতো করে থাকতে দাও। জিনাত কোনো উত্তর দেয় না, রান্নাঘরে চলে যায়। নওরিনের ভীষণ ক্ষুধা লেগেছে। আপাতত এইসব বড়লোকি খাবার তার পেটে ভরবে না। এ বাড়িতে সকালে কেউ ভারী খাবার খায় না। সে অসহায় মুখ করে চায়ের কাপটা এগিয়ে নিতে গেলে শিউলি পারভিন সেটা হাত থেকে নিয়ে এক প্লেট গরম ভাত এগিয়ে দেয়। নওরিন অবাক হয়ে তাকায়। তোমার মুখটা শুকিয়ে গেছে, খেয়ে নাও। নতুন বউ, এভাবে না খেয়ে থাকতে নেই। মায়ের মন মেয়ের কষ্ট ঠিকই বোঝে। মায়ের মন মেয়ের কষ্ট ঠিকই বোঝে। নওরিন একবার সবার দিকে চোখ ঘুরিয়ে নেয়। যে যার মতো করেই খেয়ে চলেছে। সে খেতে শুরু করে। এরশাদ বেরিয়ে যায়। আজ তার মর্নিংয়ে ক্লাস নিতে হবে। রাতের পর থেকেই নওরিনের সাথে তার আর কোনো কথা হয়নি। বার কয়েক চোখাচোখি হলেও কথা হয়নি। দুজনেই দুজনকে এড়িয়ে চলছে। 10টা নাগাদ সে কাঁধে ব্যাগ হাতে বের হয়। গুটি গুটি পায়ে দরজার কাছে আসতেই দেখা হয় জিনাত শিকদারের সাথে। চোখের চশমা এঁটে তিনি পত্রিকা নিয়ে বসেছিলেন। নওরিনকে ব্যাগ হাতে দেখে প্রশ্ন করে, এই সকালে কোথায় বার হচ্ছ তুমি? আমি আসলে চলে। পেছন থেকে এশা বলে ওঠে, ও একটু কলেজে যাবে, খুবই ইম্পর্টেন্ট ক্লাস আছে, ভাইয়াকে বলেছে সে। জিনাত শিকদার চেঁচিয়ে ওঠে, বাড়িতে কি শুধু তোর ভাইই থাকে? এশা একটু ইতস্তত ভাবে বলে ওঠে, মা প্লিজ, ইম্পর্টেন্ট। জিনাত শিকদার রিনরি নিয়ে বলে ওঠে, বাড়ির বউ, বিয়ের 7 দিন না গড়াতেই বাহিরে যাওয়ার বাইনা, কি করবে পড়াশোনা করে? এবারও জিনাত শিকদারের কথায় তেমন কান দেওয়া হয় না। দাদু নওরিনকে অনুমতি দেয় যাওয়ার জন্য। নওরিনের মনের কথা মনেই থেকে যায়। সে তো কলেজে যাবে না, সে তো একেবারেই বাড়ি ছেড়ে চলে যাবে। এশা নওরিনকে থামিয়ে দেয়, পাশে টেনে চিমটি কাটে, বুঝেছি তোর মন খারাপ, বাবা মায়ের কাছ থেকে একটু ঘুরে আয়, ভালো লাগবে। এইদিকে আমি ম্যানেজ করে নেব। বিশ্বাস কর রিনি, আমার ভাই এমন কাজ করতেই পারে না, ওর চরিত্রে কোনো দাগ নেই। নওরিন কোনো কথা বলে না, বেরিয়ে পড়ে। বাড়ি থেকে গাড়িতে দিতে গেলেই সে জিদ করে গাড়ি ছাড়াই বের হয়ে যায়। নওরিন মনে মনে ঠিক করে নিয়েছে সে আর ফিরবে না। সে মনে প্রাণে বিশ্বাস করে এরশাকও তাকে ফেরাতে চাইবে না।
একজন পুরুষ মানুষ যা চায় তা সে পেয়েই গিয়েছে, আর কেনই বা তাকে ফেরাতে চাইবে? নওরিন বাড়ির দরজায় এসে অনেক সময় দাঁড়িয়ে আছে। কয়েকবার কলিং বেল বাজতেই দরজা খোলে নওরিনের বড় ভাবি। নওরিন বড় ভাবিকে শক্ত করে জড়িয়ে ধরে নওরিন কান্না করছে। তিনি নওরিনকে ভেতরে নিয়ে যান। নওরিন কান্না করতে করতে বলে ওঠে সে আর ওই বাড়িতে যাবে না, সব ছেড়ে ছুড়ে চলে এসেছে। বড় ভাবি, ছোট ভাবি সবাই অবাক। সবাই ব্যস্ত হয়ে পড়ে নওরিনকে নিয়ে। এরই মাঝে নওরিনের মায়ের আগমন ঘটে। নওরিন মাকে জড়িয়ে ধরে। আম্মু প্লিজ, আমি আর ওই বাড়িতে যাব না, লোকটা ভালো নয় আম্মু। নওরিনের মা নওরিনকে টেনে ঘরে নিয়ে যায়, ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। নওরিনের ভাবিরা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। নওরিনের মা নওরিনকে বিছানায় বসায়, এক গ্লাস পানি এগিয়ে দেয়। নওরিন ঢকঢক করে সব পানিটুকু খেয়ে নেয়। কি সমস্যা হয়েছে তোর? আম্মু, আমি থাকবো না ওই বাড়িতে, লোকটা। নওরিনের মা নওরিনকে থামিয়ে দেয়। বিয়ে দিয়েছি তোমায়, তুমি এখন পরের ঘরের মেয়ে। আর ওই ঘর না, ওই ঘর বর সংসার এখন তোমার নিজের। আমরা এখন তোমার পর, নিজের ঘরের কথা পরকে বলতে নেই। নওরিন অবাক চোখে মায়ের দিকে তাকায়। রিনি তোকে ধর্ষিতা বলে এই গোটা শহরটা রিজেক্ট করেছিল। তোকে নিয়ে তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় ছিল না। ইশাকের মতো ভালো ছেলে নিজে যেচে পড়ে তোকে আশ্রয় দিয়েছিল। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। প্লিজ রিনি, মানিয়ে নে, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে মা, সব ঠিক হয়ে যাবে। আম্মু, ধর্ষিতা হওয়ার অপবাদ কি কম পড়েছিল যে এবার ডিভোর্সি নামক অপবাদটা গায়ে নিয়ে বাঁচতে চাচ্ছিস? এভাবে বাঁচতে পারবি তো? নওরিন কোনো কথা বলে না। মা কি বোঝাতে চাচ্ছে সে ভালোই বুঝতে পারছে। নওরিন ঘরের দরজাটা বন্ধ করে বসে আছে। ক্ষণে ক্ষণে তাকে ডাকা হচ্ছে, কিন্তু দরজা খুলবে না বলে পণ করেছে। কিছুতেই না। নওরিনের বাবার কপালে চিন্তার ভাঁজ। কি করবেন ভেবে পাচ্ছেন না। বউ ভাতের দিন ইশাকের ব্যবহার তার মনে বেশ দাগ কেটে দিয়েছে। নওরিনের মা তখন থেকে নওরিনকে বকেই যাচ্ছে। নওরিন বড় ভাই মাকে শান্ত করার চেষ্টা করছে। বোন না চাইলেও তাকে যেতে দেবে না সে। বোনের সব দায়িত্ব সে নেবে, হাজার হোক, একটা মাত্র বোন তার। কিন্তু নওরিনের মা মানতে নারাজ। সংসারে এমন অনেক সমস্যাই হবে, মেয়ে মানুষকে সব মানিয়ে নিতে হবে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। নওরিন ঘর থেকে বের হয়নি। সবাই ডাকছে। নওরিন এক কথায় উত্তর দিয়েছে, ওই বাড়িতে আমি কিছুতেই ফিরব না। দরকার পড়লে সারা জীবন এই ঘরবন্দি হয়েই বেঁচে থাকব। নওরিনের ইচ্ছে করছে মরে যেতে, কিন্তু প্রাণ নিতে সাহস লাগে, হোক সেটা অন্যের কিংবা নিজের। তুমি নিজে থেকে দরজাটা খুলবে নাকি আমাকে দরজাটা ভাঙতে হবে? নওরিন চমকে ওঠে। তুমি কি দরজা খুলবে নাকি দরজাটা ভাঙতে হবে? ইশাক দরজার সামনে দাঁড়িয়ে আছে। নওরিন বাসা থেকে বের হওয়া মাত্রই এরশাককে ফোন দেয়। ভাইয়া, নওরিন চলে গেছে, পাগলামো করছে, তুমি নাকি নীলাঞ্জনাকে। এতটুকু বলেই এশা চুপ হয়ে যায়। এমন অসভ্য কথা ভাইকে বলতে তার ভীষণ লজ্জা লাগছে। ইরশাদ জোরে দম ছেড়েই নওরিন এমন কিছু যে করবে তা সে বেশ ভালোই বুঝতে পেরেছিল। এশা আরেকটু থেমে বলে ওঠে, পাগলিটাকে নিয়ে আয় ভাই, কি না কি করে বসবে কে জানে। ইরশাদ ধমকে সুরে বলে ওঠে, তোর মাথা খারাপ বন্ধুর, ছাগলামো দেখার সময় আমার নেই, ক্লাস আছে, রাখছি, পরে ফোন দিবনে। ভাইয়া। এশাক ফোনটা কেটে দেয়। ক্লাস শেষ করে এশাক বেরিয়ে পড়ে নওরিনের বাড়ির উদ্দেশ্যে। এশাক নওরিনকে দরজা খুলতে বলে দরজায় সজোরে লাথি দেয়। নওরিন কোনো উত্তর দিচ্ছে না। দরজা খুলবা নাকি সত্যি ভাঙবো? আমি কিন্তু কোনো কিছুরই পরোয়া করি না। এশাকের কথাটা নওরিনের কান অবধি পৌঁছানো মাত্রই খট করে দরজাটা খুলে দেয়। নওরিন সবার ডাক উপেক্ষা করে পারলেও এশাকের ডাক উপেক্ষা করতে পারে না। লোকটা প্রচন্ড বদমেজাজি, সঙ্গে পাগল। মাথার কয়টা তার ছেঁড়া কে জানে। বাড়ি ভর্তি লোকের সামনে হয়তো এমন কিছু করে বসবে যে লজ্জায় নওরিন মুখ দেখাতে পারবে না। এরশাক মুচকি হাসে, নিজের থেকে বাড়ি যাবে নাকি আমি কোলে করে নিয়ে যাব? নওরিন ছোট্ট একটা ঢোক গিলে এরশাকের পেছনে তাকিয়ে দেখে তার পেছনে তার দুই ভাবি মুখ টিপে টিপে হাসছে, আর নওরিনের বাবা লজ্জায় মাথা নিচু করে আছে। তিনি সেখান থেকে প্রস্থান করেন। হাজার হোক, মেয়ে জামাইয়ের এমন কথার মাঝে শ্বশুর হয়ে থাকা আর না থাকাই ভালো। নওরিনের মা এরশাকের কাছে যায়। বসো বাবা।
বিয়ের পর প্রথম এলে একটু আপ্যায়ন তো করতে দেবেন। এরশাদ শাশুড়ির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। আপনার মেয়ে বাড়িতে কাউকে কিছু না বলে আসেনি। সবাই জানে ও কলেজে এসেছে। কলেজে যাওয়ার তো শেষ হতেই চললো। আর না জানলে মা খুব রাগ করবে। প্লিজ কিছু মনে করবেন না আন্টি, আমাদেরকে যেতে হবে। কি বলো বাবা? বেশ, তুমি ওকে নিয়ে যাও, কোনো সমস্যা হলে জানিও। আর আন্টি বলো কেন? আমি তো তোমার মায়ের মতোই, মা বলে ডাকো। শাশুড়ি তো আরেক মা। এরশাদ মাথা নাড়ে। নওরিন সেখানে দাঁড়ায় না, ঘরের ভেতরে চলে যায়। নওরিনের মা নওরিনের হাত চেপে ধরে। পুরুষ মানুষের শত দোষ থাকলেও মেয়ে মানুষকে দুধে ধোয়া তুলসী পাতা হতে হয়। পুরুষ মানুষের এত দোষ ধরলে চলে না, মেয়ে মানুষকে বিশুদ্ধ হতে হয়। কথাই আছে, পুরুষ মানুষের 7 খুন মাপ। নওরিনের মা কথাগুলো এরশাকের সামনেই বলে। এরশাক ভুরু কুঁচকে তাকায়। সত্যি কি তাই? বাড়ির অন্যান্য সদস্যরাও সেখান থেকে প্রস্থান করে।